সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে পাঠদান করব অতিথির স্মৃতি গল্পটি নিয়ে। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো অতিথির স্মৃতি গল্পটি মোটামুটি বেশ বড়, তাই আমি অতিথির স্মৃতি গল্পটি তোমাদের দুটি অংশে পাঠদান করব। আজ তোমাদেরকে আমি প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অতিথির স্মৃতি গল্পটি মূলত শরৎচন্দ্র তার দেওঘরের স্মৃতি গল্পটি নামে লিখেছিলেন। পরবর্তীতে দেওঘরের স্মৃতির নামটি বদলে দিয়ে নামকরণ করা হয় অতিথির স্মৃতি। এটি মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি আত্মজীবনী বলতে পারো। শরৎচন্দ্র একটা সময় অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি বায়ু পরিবর্তনের জন্য দেওঘর গিয়েছিলেন। ওই দেওঘর যাওয়ার পরে ওখানে তার সাথে একটি চমৎকার কাহিনী উদ্ভব ঘটে। তিনি সেখানকার স্মৃতিকে কেন্দ্র করে মূলত এই গল্পটি রচনা করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই অতিথি স্মৃতি গল্পটি পড়ে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে: লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানতে পারবে। 2. নতুন শব্দগুলোর বাক্যে প্রয়োগ করতে পারবে। 3. নতুন পরিবেশে নতুন অতিথির সাথে লেখকের পরিচয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, একটা নতুন পরিবেশে গিয়ে আমাদের লেখক অতিথির সাথে কিভাবে তার পরিচয় হয়েছিল, সে অতিথি কে, সেটা আমরা পরবর্তীতে গল্পে জানতে পারবো। তো শিক্ষার্থীরা, গল্পে প্রবেশ করার আগে যিনি গল্পটি লিখেছেন তার সম্পর্কে জানা সকলেরই উচিত, তাই না? শরৎচন্দ্র মূলত 1876 সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরে তার মাতুলালয়ে কেটেছে। কিন্তু দারিদ্রতার কারণে তিনি কলেজের শিক্ষা তিনি শেষ করতে পারেননি। তার সাহিত্য সাধনা মূলত জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন করে এবং সেখানে অবস্থানকালে 1903 থেকে 1916 সালে তিনি সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন। অর্থাৎ তিনি কিন্তু মূলত জীবিকার সন্ধানে কোথায় গিয়েছিলেন? রেঙ্গুনে গিয়েছিলেন এবং সেখানে কি অবস্থান করেছিলেন 1903 থেকে 1916 সাল পর্যন্ত। ওই সময় মূলত তার সাহিত্য সাধনা শুরু হয়। তো তার সাহিত্যের মধ্যে রয়েছে উপন্যাস কিছু রয়েছে, যেমন বরদিদি, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। এছাড়াও তিনি এখানে আমি উল্লেখ করা নাই, তিনি 1907 সালে ভারতী পত্রিকায় বরদিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক ক্ষেত্র মূলত তখনই ছড়িয়ে যায় এবং তিনি 1938 সালের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, গল্পটি পড়ার আগে তোমাদের কিছু শব্দ অর্থ জানা প্রয়োজন। যেমন ভজন শব্দ অর্থ কি? প্রার্থনামূলক গান। প্রাচীর ঘেরা শব্দ অর্থ কি? চারদিকে উঁচু দেওয়ালে ঘেরা। বেনে বউ পাখি অর্থাৎ হলদে রঙের রূপবতী পাখি। দেখো, বেরি বেরি অর্থাৎ শোধ জাতীয় রোগ, যাতে হাত পা ফুলে যায়। পাণ্ডুর মানে ফ্যাকাশে। অতিথি শব্দ অর্থ মেহমান। তো এই গল্পটি পাঠের মাধ্যমে তোমরা মূলত শিক্ষার্থীরা মানবেতর প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ পরিহার করে তোমরা সহানুভূতিশীল হতে সাহায্য করবে। এখানে আমরা দেখতে পাবো যে দেওঘরে গিয়ে কবির এমন একটি নিরীহ প্রাণীর সাথে পরিচয় হয়, যার সাথে একটা সময় একটি কুকুরের সঙ্গে যে একটি মানুষের গভীর মমত্ব তৈরি হতে পারে, সেটি হচ্ছে অতিথি স্মৃতি গল্পের মূল বিষয়। তো অতিথি স্মৃতি গল্পটির নামকরণ কিন্তু সার্থক হয়েছে, কেননা এই গল্পের যে কথক, তিনি অসুস্থ হয়ে বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? দেওঘরে গিয়েছিলেন। সেখানে এক কুকুরের সাথে তার মমত্বের সম্পর্ক গড়ে ওঠে। কুকুরটিকে কথক তার অতিথি হিসেবে মনে করেন এবং অতিথি বলেই সম্বোধন করেন। একসময় কুকুরটিকে রেখে কথককে চলে যেতে হয় তার নিজস্ব আবাসস্থলে।
অসুস্থ একটি মানুষের সঙ্গে মানবতার একটি প্রাণীর কয়েকদিনের মমত্বের যে সম্পর্ক তৈরি হয়েছে তাকে ঘিরেই মূলত কি আমাদের অতিথির স্মৃতি গল্পের আবর্তিত হয়েছে। বুঝতে পেরেছ? তো শিক্ষার্থীরা, আমি মূল তোমরা মানে আমি তোমাদের ক্লাসে অতিথি স্মৃতি পড়িয়েছি, কিন্তু এখানে মূল বই না থাকার কারণে আমি তোমাদের শর্ট ফর্মে এটিকে আমি দুই ভাগে ভাগ করেছি, তোমরা একটু দেখে নাও। মূল কাহিনী হচ্ছে এরকম যে চিকিৎসকের আদেশে দেওঘরে এসে বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে অবস্থান করছেন লেখক। ঠিক আছে, দেওঘরে এসে তিনি কি করছে, এটা প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে অবস্থান করছিলেন। ঠিক তখন হঠাৎ করে তিনি রাত্রে 3টার দিকে ভোজন শুনে লেখকের ঘুম ভেঙে যায় এবং কি ঘুম ভাঙলে তিনি বারান্দায় এসে বসেন। বারান্দায় এসে বসেন। তো পরবর্তী দেখো, সবচেয়ে ভোরে তিনি যখন ঘুম থেকে উঠেন তখন দেখলেন যে সবচেয়ে ভোরে ওঠে দোয়েল, তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। অন্ধকার শেষ না হতে তাদের গান আরম্ভ হয়ে যায়। অর্থাৎ কবির লেখকের সকালবেলা ঘুম ভাঙে কাদের ভোজন শুনে যে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি এগুলোর কিচিমিচি শব্দে লেখকের সকালবেলা ঘুম ভেঙে যায়। পাশের বাড়ির আম গাছ, এই বাড়ির বকুলকুঞ্জে পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় পাখিদের প্রতিদিনের ডাক চোখে দেখতে না পেলেও দিন দিন খুবই পরিচিত হয়ে উঠতে থাকে। লেখক যেহেতু ঘরের বাহিরে বের হতে পারেন না, তিনি কি করলেন, কয়েকদিন থাকতে থাকতে এই পাখিদের গুণগান শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে পড়েন এবং দিন দিন এদের ডাকগুলো লেখকের কাছে খুবই পরিচিত হয়ে ওঠে। এছাড়া আরেকটি পাখি ছিল, হলদে রঙের এক জোড়া বেনেবো পাখি। একটু দেরি হলেও ইউক্যালিপটাস গাছে সবচেয়ে উঁচু ডালটায় বসে প্রত্যেকদিন হাজিরা হাঁকত। পরীক্ষা আসে কোন গাছে সবচেয়ে উঁচু ডালটায় বসে হাজিরা হাঁকত? ইউক্যালিপটাস গাছে। এখন দেখো, এই যে এত পাখির কিচিমিচি, কিন্তু এই পাখিদের চালান করতো কারা? বেদরা। যে বেদেদের পাখি চালান দেওয়া মূলত তাদের ব্যবসা ছিল। হঠাৎ 2 দিন বেনেবো পাখি দুটিকে না দেখে চিন্তিত ছিলেন আমাদের লেখক। এমনি করে লেখকের সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে বসে বিভিন্ন বয়সে লোকদের হাঁটাহাঁটি করতে দেখেন। পীড়িতদের মধ্যে মধ্যবিত্ত গৃহস্থের ঘরের মেয়েদের সংখ্যায় ঢের বেশি ছিল। তিনি যখন বিকেলবেলা গেটের বাইরে পথের ধারে বিভিন্ন মানুষকে হাঁটতে দেখেন এবং তাদের মধ্যে মধ্যবিত্ত গৃহস্থ ঘরের মেয়েদের সংখ্যা ছিল যারা বেরি রোগে আক্রান্ত ছিল। প্রথমে দেখা যেত বেরি আসামি পা ফুল অল্প বয়সী একদল মেয়ে। ফুলা পায়ের লজ্জা ঢাকতে তারা মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরত। কারণ পা ফুলা দেখলে তো মানুষ ভয় পাবে, এই জন্য তারা লজ্জা ঢাকতে তারা মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরিধান করত। আত্মীয় স্বজনহীন 24-25 বছরের একটি দরিদ্র মেয়ে, শীর্ণ মুখ, রক্তহীন পাণ্ডুর মতো হাঁটতে পারে না। তবু ছোট ছেলেটিকে কুলে নিয়ে 3টি ছেলে মেয়ে সহ বেড়াবার আসত। অর্থাৎ লেখক তার এই যে দেওঘর গিয়েছেন, ওখানে গিয়ে তিনি তার চারপাশে মানুষজনের অবস্থা দেখছেন যে 24-25 বছরের একটি মেয়ে রক্ত পাণ্ডুর মতো হাঁটতে পারে না, তবু ছেলেটিকে কুলে নিয়ে 3টি ছেলে মেয়ে সহ আসতে থাকে। আজকে তোমাদের এই পর্যন্ত পাঠ, অর্থাৎ এর পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে কুকুরটির সাথে লেখকের কিভাবে একটা মমত্ববোধের একদম একটা হার্দিক একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে ওঠে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই পাঠে যা যা পড়লাম একটু মূল্যায়ন করি। পথে দাবি কোন ধরনের লেখা? উপন্যাস। বেনেবো পাখি দুটো রং কেমন ছিল? হলদে। বিকালে পথের ধারে বসে লেখক
কাদের হাঁটাহাঁটি দেখতেন? কাদের? এখানে আছে দেখো, গৃহস্থ ঘরের মেয়েদের, পীড়িতদের, বেরি বেরি আসামিদের। কি হবে? তিনটাই হবে কিন্তু, 1 2 3। দেখো আমি এখানে কিছু তোমাদের বাড়ি কাজ দিয়েছি, তোমরা একটু এগুলো লিখে নাও। দেখো এখানে আছে কি, বেদের ব্যবসা কোনটি ছিল বলতো? বেদেদের ব্যবসা ছিল কি? পাখি চালান করা। মালিনী বলা হয় কাকে? পাবে না। বেরি বেরি কোন ধরনের রোগ? কোন ধরনের রোগ এটি? একটু আগে বলেছি, এটা তোমাদের পারার কথা। সন্ধ্যার পূর্বে ঘরে প্রবেশ করার প্রয়োজন ছিল কাদের? কাদের প্রয়োজন ছিল? ওই যে বেরি বেরি আসামিদের। অন্ধকারের লেখকের সঙ্গী হয়েছিল কে? কে সঙ্গী হয়েছিল? কুকুরটি। কে অতিথিশালায় বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল? খুবই সহজ প্রশ্ন। বেঁচে যাওয়া খাবার কে চেটেপুটে নিয়ে গিয়েছিল? লেখকের দোর খোলা শব্দে কে ছুটে পালালো? রাত কয়টা থেকে ভোজন গান শোনা যেত? গল্পকথক কোথায় থাকতেন? দেখো আর কিছু আছে। অতিথির স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি। বেনে বউ পাখি কোন গাছে বসে হাজিরা হেঁকে যেত? কোন গাছে বসে? কি? হলদে রঙে একজোড়া বেনে বউ পাখি এই ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যেহ হাজিরা হেঁকে যেত। বামুন ঠাকুরকে ডেকে লেখক কি বলেছিলেন? লেখক বলেছিলেন কি? ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দাও। ভোজন শব্দ অর্থ কি? ভোজন শব্দ অর্থ কি বলতো? ভোজন শব্দের অর্থ কি? ভোজন শব্দ অর্থ কি? দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন। সবাই বকশিস পেলেও কে বকশিস পেল না? কে পায়নি? লেখকের অতিথি কুকুরটি বকশিস পায়নি। বরদিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। পাণ্ডুর শব্দের অর্থ কি? পাণ্ডুর শব্দের অর্থ কি? ফ্যাকাশে। এই হচ্ছে মূলত তোমাদের প্রথম অংশের মোটামুটি এতটুকুই ছিল। তো পরবর্তীতে চলো আমরা দ্বিতীয় অংশে চলে যাই। তো চলো শিক্ষার্থীরা, আমরা অতিথি স্মৃতি দ্বিতীয় অংশে চলে যাই। দেখো এই দ্বিতীয় অংশে যা আছে তা দেখে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে মানবেতর প্রাণীর প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। সহানুভূতিশীল মানুষের প্রতি জীবজন্তুর প্রতিদান ব্যাখ্যা করতে পারবে। দেখো কিছু শব্দার্থ আছে। নেমন্তন্ন শব্দ অর্থ কি? দাওয়াত, মর্যাদা, সম্মান, দরদ, স্নেহ, মমতা, আদর, ভালোবাসা। চেচে পুচে মানে পাত্রে কোনো কিছু না রেখে। বকশিস মানে পুরস্কার। মালি মানে কি? বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। এবার চলো আমরা পরের পর্যায়ে চলে যাই। আমরা প্রথম অংশে পড়েছিলাম লেখক কি বিকেলবেলা বাইরে থেকে কি তিনি আশেপাশে মানুষের চলাফেরা দেখেন। একটা সময় দেখো একদিন সকালে গেটের বাইরে গতকালকে নেমন্তন্ন করা অতিথির সাথে লেখকের কি কথোপকথন হয়। প্রত্যুত্তর অতিথি ঘন ঘন লেজ নেড়ে প্রশ্নের জবাব দেয়া নেয়া করছিল। বাইরের বারান্দার নিচে উঠানে অতিথি বসে থাকায় বামুন ঠাকুরকে ডেকে তাকে কি পেট ভরে খাবার দিতে বলেন আমাদের লেখক। লেখক জানতেন যে কি প্রত্যহ কি খাবার অনেক বেশি হয়, এতে অতিথি আপ্যায়নে কারো আপত্তি হবে না। কিন্তু গুরুতর আপত্তি কার ছিল বলতো? মালিনী কি গুরুতর আপত্তি চায় না। কারণ কি মালিনী যে অতিরিক্ত খাবারগুলো থাকতো তা কি করতো? সে বাড়িতে নিয়ে যেত। বিকেলে অতিথি আগে থেকে কি আমাদের যে গল্পকথা আছে তার জন্য কি পথের ধারে ধুলোয় বসে থাকে এবং কি বেড়াতে বের হলে সে হয় কি লেখকের পথের সঙ্গী। দুপুরবেলা জানালার মধ্য দিয়ে আকাশের পানে চেয়ে অন্যমনস্ক লেখক হঠাৎ সিঁড়ির উপর কুকুরের ছায়া দেখতে পেলেন।
চাকরেরা সব ঘুমিয়েছে, আর এই সুযোগে অতিথি ঘরের সামনে এসে হাজির হয়েছে। বিজিবিদের চোখে নালিশকারী অতিথি চাকরদের দোর খোলার শব্দেই কি ছুটে পালিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল বিষয়। এখন দেখো আর একটু মানে অল্প কিছু বাকি আছে। কীরকম দেখো, লেখক কি একটা সময় তার কি সে কিন্তু এখান থেকে চলে যায়, কিন্তু কি এই যে কয়েকদিন থেকে ছিলেন তার প্রতি কি মানে মানে কুকুরটির প্রতি আমাদের লেখকের একটা মমত্ববোধ সৃষ্টি হয়ে যায়। কুকুরটির সঙ্গস্মৃতি কি দেখো, লেখক যখন দেওঘর ছেড়ে চলে যান, হ্যাঁ, তখন তার সে অতিথি কুকুরটিকে রেখে যেতে কিন্তু তিনি কি বাধ্য হন, কিন্তু কুকুরটি সঙ্গস্মৃতি কি লেখককে অনেক কি কষ্ট দেয়। এই গল্পের লেখক মূলত দেখানোর চেষ্টা করেছেন মানুষের যেমন স্নেহপ্রীতি সম্পর্ক হয়, ঠিক তেমনি কি জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হতে হয় কি নানা প্রতিকূলতার কারণে, কারণ কি আমাদের সমাজ কি এটা মেনে নেবে না। মোট কথা, মানবেতর একটি প্রাণীর সঙ্গে অসুস্থ একটি মানুষের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে একটি কি মহত্বের সম্পর্ক। আর এই সম্পর্কটির নাম কি অতিথি স্মৃতি। এই অতিথিটা কে, হয়তোবা নাম শুনলে মনে হবে যে কি অতিথি হয়তোবা কি মেহমান এসেছে, কিন্তু অতিথিটা কে ছিল আমাদের কুকুর, তাই না? এখন চলো আমরা কিছু মূল্যায়নে চলে যাই। কুকুরটির আতিথ্যে কার গুরুতর আপত্তি ছিল? কার ছিল? মালিনীর। লেখককে ট্রেনে তুলে দিতে যাওয়া সবার মধ্যে বকশিশ পেল না কে? অতিথি। লেখক বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? কেন পাননি বলতো? অতিথির কথা মনে হতে লাগায়। অসহায় জীবটি লুকিয়ে লেখককে খুঁজবে, তাই মানবেতর প্রাণীটি লোহার গেট বন্ধ থাকবে। তিনটাই সঠিক। দেখো এই যে এখানে 1 থেকে 10টি তোমাদের প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো মূলত তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো একটু লিখে নাও। 1. কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি? ব্যাখ্যা করো। 2. অল্প বয়সী মেয়েরা গরমের দিনেও পায়ে আট করে মোজা পরতো কেন? কেন পরতো? কারণ কি তাদের পা ফুলে থাকতো, ভেরি ভেরি রোগ হওয়ার কারণে তাদের পা ফুলে থাকার জন্য কি করতো? গরমের দিনে মোজা পরে বসে থাকতো। গল্প কথক দেওঘরে গিয়েছিলেন কেন? লেখকের অতিথি উপবাস করে কেন? লেখকের অতিথি বারান্দার নিচে বসেছিল কেন? দরিদ্র ঘরে মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হতো কেন? এই 7 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে যে আরামে নিশ্চিত হয়ে বসে আছে, বুঝিয়ে লিখো। সত্যিকারে ভাবনা গুছে গেল কিভাবে? চাকরদের দরজা খোলার শব্দ শুনে অতিথি ছুটে পালিয়েছিল কেন? কুকুরটি ভিতরে ঢোকার প্রবেশ পেল না কেন? ঠিক আছে, এই মোটামুটি তোমরা অনুধাবন প্রশ্নগুলো পড়বে। যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি মোটামুটি জ্ঞানমূলক এবং অনুধাবন, এগুলো তো পড়বেই, কিন্তু মেইন টেক্সট না পড়লে তোমরা কখনোই প্রশ্নে আনসার করতে পারবে না। তো দয়া করে সবাই খুব ভালো করে বাসায় পড়াশোনা করবে। হ্যাঁ, স্কুল যেহেতু বন্ধ, বাসায় কি অবসর সময়টাকে তোমরা কাজে লাগাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।